আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজানা আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়টি শুরু করেছিলাম গত ক্লাসে। সেই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন বিষয় আলোচনা করব। অবশ্যই বোর্ডের দিকে সবাই মনোযোগী হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় শিশুর সুষ্ঠু বিকাশে গর্ভ ও প্রসবকালীন পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, শিশুর সুষ্ঠু বিকাশে গর্ভ ও প্রসবকালীন পরিবেশ আলোচনা করতে যে আজকে যে বিষয়গুলো আলোচনা করব তোমাদের সঙ্গে, গর্ভ পরিবেশ যেখানে অনুকূল পরিবেশ এবং প্রতিকূল পরিবেশ একটা ভ্রূণ শিশু এবং শিশুর পরবর্তী জন্ম বিকাশে কিভাবে সহায়তা করে বা অভিযোজন করতে কিভাবে সহায়তা করে সেই বিষয়গুলো আলোচনা করব এবং কি কি কারণে প্রতিকূলতা সৃষ্টি হয় সেই বিষয়গুলো আলোচনা করব। প্রসবের প্রভাব, একটা শিশু কোন প্রক্রিয়ায় তার প্রসব হচ্ছে বা প্রসবকালীন যে জটিলতা, বিলম্বিত প্রসব, এই প্রসবের যে জটিলতাগুলো কিভাবে তার উপর প্রভাব ফেলে সেগুলো নিয়ে আলোচনা করব এবং মা বাবার মনোভাব এবং সন্তান প্রতিপালনে বা শিশুর পরিচর্যা পরবর্তী বিকাশে কিভাবে সহায়তা করে সেই বিষয়গুলোই আজকে আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে গর্ভ পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অনুকূল পরিবেশ, একটা প্রতিকূল পরিবেশ। একটা ভ্রূণ শিশু নিষেক প্রক্রিয়ার পর থেকে যখনই গর্ভ পরিবেশে বেড়ে উঠতে থাকে, জাইগোট অবস্থা থেকে কোষ বিভাজনের মাধ্যমে ফেটাস এবং পরবর্তী পর্যায়ে যে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তার যে বিকাশের স্তরগুলো চলতে থাকে, সেখানে কিন্তু গর্ভ পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সেখানে মায়ের স্বাস্থ্য, যেটা শারীরিক মানসিক দুই ধরনেরই হতে পারে, গর্ভের যে পরিবেশ সেটা উন্নত হতে হবে, সেটা অনুকূল হতে হবে, না হলে কিন্তু ভ্রূণের যে বিভিন্ন পর্যায়ের বিকাশ, অঙ্গ সৃষ্টি এবং তার হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তৈরি, এগুলোতে বাধা সৃষ্টি হতে পারে। এ সময়ে শিশুর বিকাশে মায়ের স্বাস্থ্যের পাশাপাশি টেরাটোজেন বা আমরা বাইরের ক্ষতিকর বিভিন্ন প্রভাব নিয়ে বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আজকে আমরা গর্ভ পরিবেশ কিভাবে সহায়তা করে সেটা প্রথমেই আলোচনা করব। অনুকূল পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, অনুকূল মানে যে পরিবেশটা শিশুর বেড়ে ওঠার জন্য উপযোগী, সেই পরিবেশের কথা বলা হয়েছে। অনুকূল গর্ভ পরিবেশ, তোমরা জানো একজন শিশু মায়ের গর্ভে 280 দিন বা 40 সপ্তাহ অবস্থান করে। সেক্ষেত্রে মায়ের গর্ভের পরিবেশের তাপমাত্রা সবসময় 100 ডিগ্রি ফারেনহাইট থাকে। সেখানে একজন শিশু যেভাবে বেড়ে ওঠে, সেই পরিবেশটা যদি অনুকূল হয় তাহলে শিশু নির্ধারিত সময়ে জন্মগ্রহণ করে এবং তার অভিযোজন প্রক্রিয়াটা সহজ এবং স্বাভাবিক হয়। অভিযোজন হচ্ছে একটা শিশু জন্মগ্রহণের পরে যে পরিবেশ আছে তার সঙ্গে খাপ খাওয়ানো, সেটাকে অভিযোজন বলা হয়ে থাকে। তো এই অভিযোজন প্রক্রিয়ার মধ্যে কি কি প্রক্রিয়া আছে বা কি কি বিষয়ে খাপ খাওয়াতে হয়? শ্বাসক্রিয়া, রক্ত সঞ্চালন, খাদ্য গ্রহণ ও রেচন এবং তাপমাত্রা। আমি তোমাদের একটু আগেই বলেছি যে গর্ভাবস্থায় সবসময় যে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় থাকে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু শিশুকে যে পৃথিবীর যে তাপমাত্রা বা গর্ভের বাইরের যে তাপমাত্রা সেটার সঙ্গে অভিযোজন করে কিন্তু তাকে টিকে থাকতে হয়। আবার মায়ের পেটে প্লাসেন্টার মাধ্যমে সে যে খাদ্য গ্রহণ এবং শ্বাসগ্রহণ, রেচন প্রক্রিয়া সম্পন্ন করত, সেটি কিন্তু যখনই তাকে বাইরের গর্ভের পরিবেশে নিয়ে আসা হয় তখনই কিন্তু তাকে এই প্রতিক্রিয়াগুলোর সঙ্গে টিকে থাকতে হয়। বাইরের এই প্রতিক্রিয়াগুলোর সঙ্গে খাদ্য গ্রহণ নিজে চুষে খেতে হয়, গিলতে হয় এবং শ্বাস প্রশ্বাসের কার্যটা, একটা শিশু যখন কান্না করার মাধ্যমে ফুসফুসটা সক্রিয় হয় তখনই কিন্তু তার শ্বাসকার্য সচল হয়ে যায়। তো এই প্রক্রিয়াগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আছে, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশ হচ্ছে গর্ভ পরিবেশের সেই পরিবেশ যেখানে ভ্রূণের বিকাশ ব্যাহত হয়, যেটা ভ্রূণের বিকাশের জন্য স্বাভাবিক নয়, অস্বাভাবিক কিছু গর্ভ পরিবেশ। এখানে কি কি কারণে প্রতিকূলতা হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, মায়ের পুষ্টিকর খাদ্যের অভাব, মায়ের অপরিণত বয়স, মায়ের অসুস্থতা, ওষুধের প্রভাব, রক্তের সমস্যা ইত্যাদি। মা যদি পুষ্টিকর খাদ্য ঠিকমতো গ্রহণ না করেন, তিনি যদি প্রোটিন জাতীয় খাদ্য না খান, তাহলে
তাহলে ভ্রূণ শিশুর বিকাশ ব্যাহত হবে। মায়ের অপরিণত বয়স আমরা জেনেছি যে 14 বছর 15 বছর বয়সী কোনো কিশোরী যদি গর্ভধারণ করে তাহলে তার গর্ভ পরিবেশ মোটেই শিশুর জন্য অনুকূল হয় না। গর্ভ পরিবেশ অনুকূল হওয়ার জন্য কমপক্ষে 20 থেকে 21 বছর বয়সে গর্ভধারণ করা উচিত। মায়ের অসুস্থতা বিভিন্নভাবে গর্ভস্থ ভ্রূণকে প্রভাবিত করে। এক্ষেত্রে জার্মান হাম, রুবেলা, এইডস এবং বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত সংক্রামক রোগের কারণে কিন্তু ভ্রূণের বিকাশ ব্যাহত হয়, যে পরিবেশটা মোটেই শিশুর জন্য অনুকূল নয়। এছাড়া বিভিন্ন ধরনের টেরাটোজেন বা বিভিন্ন ধরনের প্রভাব, তেজস্ক্রিয়তা, ওষুধের প্রভাবও অনেক সময় শিশুর প্রতিকূলতার কারণ হতে পারে। টেরাটোজেন আমি তোমাদেরকে বলেছি বাইরের শক্তিশালী একটি প্রভাব, যা কিনা শিশুর প্লাসেন্টা বা প্লাসেন্টার বুজ্জ ভেদ করে শিশুর ক্ষতি করতে পারে। এছাড়া রক্তের সমস্যার কারণে অনেক সময় ভ্রূণের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই যে প্রতিকূলতার কারণগুলো, এর ফলে কি হয় প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ভ্রূণের বিকাশ ব্যাহত হয়। নির্ধারিত সময়ের আগেই অপরিণত বা অপরিপক্ক কম ওজনের শিশু জন্মগ্রহণ করে, ত্রুটিপূর্ণ শিশু জন্মগ্রহণ করতে পারে এবং বিভিন্ন ধরনের মানসিক বৈকল্য বা মানসিক সমস্যা বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা এগুলো নিয়ে শিশু জন্মগ্রহণ করতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে এমন গুরুতর কিছু প্রতিবন্ধিতা নিয়ে শিশু জন্মগ্রহণ করে যার ফলে শিশু 10-15 বছরের বেশি তার আয়ু থাকে না এবং অনেক সময় শিশুরা পরবর্তীতে বিভিন্ন ধরনের গুরুতর প্রতিবন্ধিতার জন্য মারা যেতে পারে। তো এই যে প্রতিকূলতার কারণগুলো, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা প্রতিকূল পরিবেশ যেন না সৃষ্টি হয় সেই বিষয়ে সচেতন হতে পারবো। এরপরে গর্ভ পরিবেশের যে বিষয়টি আছে সেটি হচ্ছে প্রসবের প্রভাব। তোমরা জানো বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা শিশু ভূমিষ্ঠ হয়ে থাকে। এই প্রক্রিয়াটা যত সহজ এবং স্বাভাবিক হবে ততই কিন্তু শিশুর অভিযোজন সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রসবের ধরন একটা শিশুর বিকাশ এবং অভিযোজনকে বেশ প্রভাবিত করে। এখানে প্রসবের বিভিন্ন ধরনের পার্থক্য আমরা দেখছি যে জটিল প্রসব হয়ে থাকে অনেক সময়, দীর্ঘায়িত বা বিলম্বিত প্রসবের কারণে জটিল হয়ে থাকে প্রসব প্রক্রিয়া। সেই ক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকে। যদি প্রসব প্রক্রিয়া স্বাভাবিক হয় তাহলে শিশু পরবর্তীতে সহজেই অভিযোজন করতে পারে। আর যদি অস্ত্রোপচারের মাধ্যমে, আমরা বাংলাদেশে বর্তমানে দেখছি যে অধিকাংশ শিশু সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বা অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয়, সেক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল চিকিৎসক বা অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে যদি প্রসব প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় তাহলে কিন্তু শিশুর পরবর্তীতে অভিযোজনটা সহজ হবে। তাছাড়া অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ শিশু, যে শিশুটি স্বাভাবিকভাবে প্রসব হয়, তার চাইতে কিছু কিছু ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের সমস্যা, অনেক সময় বিভিন্ন ধরনের শিথিলতা নিয়ে জন্মগ্রহণ করে। এছাড়া নবজাতকের প্রতিক্রিয়া অভিযোজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাদেরকে বলেছি যে শিশু মাতৃগর্ভে এক ধরনের পরিবেশের মধ্যে বেড়ে ওঠে, সেই পরিবেশ থেকে যখন সে গর্ভ পরিবেশের বাইরে আসে নবজাতক শিশুকে নিজেকে কিছু প্রক্রিয়ার সঙ্গে অভিযোজন করতে হয়, যেখানে রয়েছে অক্সিজেন সরবরাহ, খাদ্য গ্রহণ, প্রতিবর্তী ক্রিয়া। এই যে বিষয়গুলো, একটা শিশুকে জন্মের পরে শিশু যখন কান্না করে সেটি একজন নবজাতকের সুস্থতার লক্ষণ, কারণ কান্না করার মাধ্যমে শিশুর শ্বাস প্রশ্বাসের যে যন্ত্র বা ফুসফুস সেটি কিন্তু সক্রিয় হয়ে ওঠে। শিশু যদি কান্না না করে তাহলে শ্বাসকার্য ব্যাহত হয়, অক্সিজেনের ঘাটতি হয় এবং সেটি যদি দীর্ঘ সময় চলতে থাকে শিশু কিন্তু অনেক সময় মারা যেতে পারে। তাহলে নবজাতককে এক্ষেত্রে অভিযোজন করতে হবে। জন্মের পর তাকে কেঁদে ওঠার মাধ্যমে অক্সিজেনের যে ব্যাপারটি, অক্সিজেন সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া খাদ্য গ্রহণ এবং প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে শিশুর চুষতে পারা, গিলতে পারা বা প্রতিক্রিয়া যে করা। শিশু হাতের কাছে কিছু পেলে সেটা চুষি খেতে চায়, মুখের ভেতর নিয়ে যেতে চায় এবং শিশু দিনে 20 ঘন্টা ঘুমায় এবং বাকি সময়টুকু জেগে থাকে। তার মলমূত্র ত্যাগ, কান্না এবং কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে শিশুটি স্বাভাবিক অবস্থায় আছে। এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু একজন নবজাতক শিশু যে তার জন্ম পরবর্তী পরিবেশটার সঙ্গে অভিযোজন করে এবং সেই অভিযোজন যত সহজ হবে, যত স্বাভাবিক হবে, শিশুর পরবর্তী বিকাশ কিন্তু ততটাই
ততটাই স্বাভাবিক ও সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো, জন্ম পরবর্তী অভিযোজনের ক্ষেত্রে মা বাবার মনোভাব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সন্তান প্রতিপালন এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়। মা বাবার মনোভাব কিভাবে শিশুর বিকাশকে বা শিশুর অভিযোজনে সহায়তা করে? যখন কোনো মা বাবা অভিজ্ঞতা সম্পন্ন হয়, অর্থাৎ প্রথম সন্তানের ক্ষেত্রে দেখা যায় তারা অতিমাত্রায় রক্ষণশীল বা অতিমাত্রায় ভয়, ভীতি, উদ্বিগ্নতা এসব কাজ করে। তো সেক্ষেত্রে যখন অভিজ্ঞ হয় বাবা মা বা পূর্বের সন্তান ধারণ করে থাকে বা পরিবারে অন্য কারো সন্তান লালন পালনে অভিজ্ঞ হয়ে থাকে, সেই মা বাবারা কিন্তু সন্তান প্রতিপালনে আত্মবিশ্বাসী হয় এবং তাদের ভূমিকা ইতিবাচক থাকে। কিন্তু যখন বিভিন্ন কারণে প্রসব দীর্ঘায়িত হয় বা প্রসবকালীন বিভিন্ন জটিলতার মাধ্যমে একটি শিশু ভূমিষ্ঠ হয় এবং পরিবারকে ব্যাপক অর্থ খরচ এবং বিভিন্ন প্রতিকূলতা, বিপদ, বাধা বিঘ্নতা দূর করে যখন একটি সন্তান পরিবারে আসে, সেই ক্ষেত্রে দেখা যায় বাবা মা অনেক সময় শিশুটির প্রতি নেতিবাচক বা বিরূপ মনোভাবাপন্ন হয়ে থাকে, যদিও এটা একেবারেই উচিত নয়। এছাড়া অনেক সময় শিশুর গায়ের রং বা ত্রুটিপূর্ণ শিশু জন্মগ্রহণ করলে দেখা যায় পরিবার সহজে তাকে মেনে নিতে পারে না, কিন্তু শিশু যে অবস্থায় জন্মগ্রহণ করুক না কেন তাকে গ্রহণ করাটাই হচ্ছে ইতিবাচক ভূমিকা এবং সেটা পরবর্তীতে অভিযোজনের ক্ষেত্রে শিশুকে কিন্তু মারাত্মকভাবে সহায়তা করে। অস্ত্রোপচার এবং অপরিণত ত্রুটিযুক্ত শিশু, যে ক্ষেত্রে এই শিশুগুলোর ক্ষেত্রে বাবা মা অনেক সময় উদ্বিগ্ন থাকে, শিশুকে লালন পালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়, যার ফলে মা বাবা সবসময় উদ্বিগ্ন, হতাশাগ্রস্ত অবস্থায় থাকে এবং শিশুর প্রতি অনেক সময় নেতিবাচক মনোভাব পোষণ করে থাকে। বিশেষ করে যেসব পরিবারে প্রতিবন্ধী শিশুর জন্মগ্রহণ হয় বা বেড়ে ওঠার সময়টাতে ধরা পড়ে যে শিশুটা প্রতিবন্ধী, সেক্ষেত্রে দেখা যায় সমাজে তাদের যে একটা পরিচয় বা সমাজে একটা বিচরণের যে একটা প্রক্রিয়া ছিল, সহজ স্বাভাবিক বিচরণ, সেটি অনেক সময় তাদের ব্যাহত হয়। তারা সহজে সেই বাচ্চাটিকে নিয়ে বাইরে যেতে পারে না বা একটা পরিবার বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত অবস্থার মধ্য দিয়ে যায় যখন সেই পরিবারে কোনো কারণে একটা প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে এবং দেখা যায় শিশুর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে থাকে। সন্তান প্রতিপালন, এক্ষেত্রেও পরিচর্যার ধরনে বাবা মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা শিশুর পরবর্তী অভিযোজনে সহায়তা করে থাকে। বাবা মা যদি সন্তান পরিচর্যায় সহজ স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে সন্তানকে প্রতিপালন করে থাকেন, সেক্ষেত্রে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদাগুলো যদি সঠিকভাবে পূরণ করা হয় তাহলে সেটা তার সুষ্ঠু বিকাশে সহায়তা করবে। শিশুকে বিভিন্ন কারণে আমরা দেখেছি যে অনেক সময় শিশুরা পরিবারের কাছ থেকে বিভিন্ন ধরনের অবহেলা, বঞ্চনার শিকার হয়। এক্ষেত্রে এই যে মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ না হওয়া বা অবহেলা, বঞ্চনার শিকার হওয়া, অনেক ক্ষেত্রে পরিবারে বেশি পরিমাণে দেখা যায় যে কন্যা শিশুর জন্ম হয়, যেখানে 3টি কন্যা শিশু, 4টি কন্যা শিশু, সেই ক্ষেত্রে কিন্তু পরিবারে শিশুগুলো নিগৃহের শিকার হয়, বঞ্চনার শিকার হয় বা ছেলে সন্তানের প্রতি আসক্তি, মেয়ে সন্তানের প্রতি অবহেলা, এই যে বিষয়গুলো সেটা শিশুর জন্ম পরবর্তী অভিযোজনে কিন্তু ব্যাপকভাবে ভূমিকা পালন করে। এক্ষেত্রে তার মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ, শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা, মা বাবার তাকে সময় দেয়া, এই বিষয়গুলো শিশুর সুষ্ঠু বিকাশে সহায়তা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি, যেখানে গর্ভ পরিবেশ শিশুর বিকাশকে বা পরবর্তী অভিযোজনকে কিভাবে সহায়তা করতে পারে, এরপরে নবজাতক নিজে কিভাবে অভিযোজন কাজেকে সহায়তা করতে পারে এবং বাবা মার পরিচর্যা, বাবা মা কিভাবে মনস্তাত্ত্বিক চাহিদা পূরণের মাধ্যমে শিশুকে বিকাশে সহায়তা করতে পারেন, সেই বিষয়গুলো জেনেছি। তো আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদের জন্য 2টি ছোট্ট অনুশীলনমূলক কাজ আছে, তোমরা সেটি খাতায় লিখে নাও। একটা হচ্ছে নিরাপদ মাতৃত্ব বলতে কি বোঝায় এবং দ্বিতীয়টি হচ্ছে লক্ষণ দেখেই প্রসবকালীন জটিলতা বোঝা যায়, ব্যাখ্যা করো। গত ক্লাসে আমি তোমাদের 5টি বিপদ সংকেত নিয়ে আলোচনা করেছিলাম, যা দেখে বোঝা যায় যে গর্ভের পরিবেশটি ঝুঁকিপূর্ণ বা একজন গর্ভবতী মা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, যা বিপদের লক্ষণ। সেই প্রসঙ্গ নিয়ে আমি যে আলোচনাটি করেছিলাম সেটি এখানে আলোচনা করবে তোমরা। তাহলে প্রশ্ন দুটো আবারও বলছি, নিরাপদ মাতৃত্ব বলতে কি বোঝায়, লক্ষণ দেখেই প্রসবকালীন জটিলতা বোঝা যায়, ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো বিষয় নিয়ে অসুবিধা হয় অবশ্যই বই খুলবে, বইতে বিস্তারিত আলোচনা আছে। আর কোনো বিষয় যদি অস্পষ্টতা থেকে যায় আমাকে অবশ্যই ফোন করবে, চাইলে আমাকে ইনবক্সও করতে পারো। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো আবার আলোচনা করব। তো ভালো থাকবে সবাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজ এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।